ইমরান খানের খেলা শেষ বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নেওয়াজ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI থেকে নেতা নেত্রীদের পদত্যাগের হিড়িক লাগার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। পাঞ্জাব প্রদেশের বিহারি শহরে আয়োজিত PMLN এর যুব সম্মেলনে দেওয়া বক্তব্যে মরিয়ম 9 মে ইমরানের গ্রেফতারের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার প্রতিবাদে কঠোর সমালোচনা করেন। ইমরানের মুক্তির দাবিতে রাজপথে নামা তার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকে PTI থেকে একের পর এক নেতারা পদত্যাগ শুরু করেছে। 9 মে থেকে এ পর্যন্ত 70 জনের বেশি নেতা ইমরানকে ছেড়ে গেছেন উল্লেখ করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম বিদ্রূপ করে বলেন, PTI ছাড়তে লম্বা সারি পড়ে গেছে। তিনি বলেন, কিভাবে জনগণ পাশে থাকবে যখন নেতাই একজন শেয়াল। 9 মের সন্ত্রাসের জন্য ইমরানকে দায়ী করে PMLN এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট বলেন, ওই রক্তক্ষয়ের তার হৃদয় ভেঙে গেছে। তিনি শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি PMLN এর যুব সম্মেলন উৎসর্গ করেন। ইমরান খানের গ্রেপ্তারের জেরে দেশটির বিভিন্ন শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 300 জন। এদিকে ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI এর 6 শতাধিক নেতা ও MPর বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সরকারের এই পদক্ষেপকে শুক্রবার স্বাগত জানিয়ে ইমরান খান বলেছেন, আমাদের পাকিস্তান ছাড়ার কোনো পরিকল্পনা নেই। খবর জিও নিউজের। উল্লেখ্য, 9 মের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার তেহরিকে ইনসাফের 6 শতাধিক নেতা ও MPর বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। তাদের নাম PNIL এর তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় ইমরান খানের নামও রাখা হয়েছে। এ খবর জানতে পেরে এক টুইট বার্তায় শুক্রবার ইমরান খান লেখেন, এ পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই। একই সঙ্গে এও জানাতে চাই যে আমার বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও PTI চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন ওঠে। তবে গত শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, আমি কেন দেশ ছাড়ব? সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল ছিল, যা বর্তমান সংঘাতের দিকে পরিচালিত করছে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর বাসেসের। হেনরি কিসিঞ্জারের মতে, শতাব্দীর পর শতাব্দী ধরে রাশিয়া এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য প্রভাব উপভোগ করছে, কিন্তু ইউরোপের প্রতিটি দেশের অবস্থান দ্বিধা বিভক্ত ছিল। পশ্চিম থেকে আগত সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক থাকা সত্ত্বেও রাশিয়া তার নিজস্ব উন্নয়নের জন্য পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল। তিনি মনে করেন, এই প্রবল দ্বিধাদ্বন্দ্ব ইউক্রেনের সংঘাতের দিকে নিয়ে গেছে। তিনি আরো বলেন, আমি মনে করি ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি একটি মারাত্মক ভুল এবং এটি যুদ্ধের দিকে পরিচালিত করছে। অনেক কিছু সঠিকভাবে করছে। আমি ইউক্রেনে তাদের সমর্থন করি। সিনিয়র আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব জোর দিয়ে বলেন, আমার দৃষ্টিকোণ থেকে ইউরোপের মিত্র দেশগুলোর উপর একটি রাশিয়ার আক্রমণ ঠেকানোর পরিপ্রেক্ষিতে ইউক্রেন যুদ্ধে জয়ী হয়েছে। যদিও তিনি মনে করেন অন্যান্য বিপদ রয়েছে যা রাশিয়া থেকে তৈরি হতে পারে। 27 মে কিসিঞ্জার তার 100 বর্ষ উদযাপন করেছেন। মার্কিন ইতিহাসে তিনি একমাত্র কর্মকর্তা যিনি পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উভয় দায়িত্ব পালন করেছেন। তিনি মার্কিন কূটনৈতিক পূর্বসূরি হিসাবে বিবেচিত হন। বিদেশ নীতির বিষয়ে তার বাস্তব দৃষ্টিভঙ্গি 1970-এর দশকে বিস্তৃত পরিসরে ওয়াশিংটনের নীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
এদিকে বেলারুশের রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে অত্যন্ত নেতিবাচক বোধ করছেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি এমন মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। কিন্তু সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ক্যাম্প ডেভিডের জন্য ওয়াশিংটন ছেড়ে যাওয়ার আগে শুক্রবার সাংবাদিকরা যখন তাকে রাশিয়ার পারমাণবিক পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন বাইডেন বলেন এ ব্যাপারে তার প্রতিক্রিয়ায় অত্যন্ত নেতিবাচক। এর আগে মস্কো সফরের সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বলেছেন রাশিয়া তার দেশে কৌশলগত পারমাণবিক অস্ত্র হস্তান্তর করা শুরু করেছে। লুকাশেঙ্কো রাশিয়ার পারবি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমাদের স্টোরেজ এলাকা এবং জিনিসপত্র প্রস্তুত করতে হয়েছিল, আমরা সেটা করেছি, সুতরাং পারমাণবিক অস্ত্র স্থানান্তর ইতোমধ্যে শুরু হয়ে গেছে। খবরে বলা হয়েছে রাশিয়া ও বেলারুশীয় প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার মিনস্কো রাশিয়ান পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের 2 দফা নির্বাচনের মাঝে 2 সপ্তাহের নির্বাচনী প্রচারণা চোখে পড়ার মতো। এ পটভূমিতে রোববার আগামী 5 বছরের দেশের শাসনভার কার হাতে থাকবে তা চূড়ান্ত করতে ভোট দিবেন তুরস্কবাসী। দেশটির ইতিহাসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে 2য় দফা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ কারণেই বুঝি প্রথম দফা নির্বাচনী উত্তেজনা ততটা বোধ করছে না। ইস্তাম্বুলের তোফানে এলাকার বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে সেননের উরগুল বলছিলেন, এটা একটা অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছে তো শেষ হয়েও হইল না শেষ। প্রথম দফা নির্বাচন শেষ হয়ে গেছে, আবার এটাও জানি রোববার আরেক দফা ভোট হবে। আবার ভোট দিবেন উল্লেখ করে উরুগুল আরো বলেন, তবু সবকিছু মিলে কেমন আজব লাগছে। 2 সপ্তাহ আগের ভোটের সেই উত্তাপ আর নেই। অনেক ভোটারই বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই জিততে চলেছেন, আরো 5 বছর ক্ষমতায় থাকবেন তিনি। এর মধ্য দিয়ে তার ক্ষমতার মেয়াদ 20 বছর পূর্ণ হবে। তবে 2য় দফা ভোটে অপ্রত্যাশিত যে কিছু ঘটবে না এমনটাও নিশ্চিত করে বলতে পারছেন না তারা। 14 মে অনুষ্ঠিত নির্বাচনে এরদোয়ান কার্যত বিশ্লেষক ও ভাষ্যকারদের অবাক করিয়ে দেন। 2 প্রধান প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে তিনি প্রায় 50% বেড়া প্রায় টপকেই যাচ্ছিলেন। 2য় দফা ভোটে এবার বিরোধী কেমাল কিলিচদারোগুর মুখোমুখি হচ্ছেন এরদোয়ান। সর্বশেষ ভোটের হিসাব অনুযায়ী প্রথম দফা নির্বাচনে এরদোগান পেয়েছেন 49.2% ভোট, আর কেমালের ঝুলিতে ভোট গেছে প্রায় 45%। এরদোয়ান এর আগে 2014 সালে ও 2018 সালের নির্বাচনে প্রথম দফায় জয় পেয়েছিলেন। প্রথম দফা নির্বাচনের আগে অধিকাংশ জনমত জরিপ বলছিল এরদোয়ানের 2 দশকের শাসনের অবসান ঘটতে যাচ্ছে, কিলিচদারোগুর হাতে যাচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট। তবে প্রত্যাশিত সেই ফলাফল না আসায় বিরোধীদের আত্মবিশ্বাস অনেকটাই নড়ে গেছে। বিরোধী প্রার্থীদের সমর্থকদের অনেকেই চুপসে গেছেন। আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তুরস্ক। এছাড়া গত ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর সরকার সেভাবে ঝাঁপিয়ে পড়েনি বলে ব্যাপক সমালোচনাও রয়েছে। এ অবস্থায় এরদোগানের হাত থেকে ক্ষমতার রশি ফসকে যাচ্ছে বলে মনে করা হচ্ছিল। ইস্তাম্বুলের চিহানগির ডিস্ট্রিক্টের একটি কাপড়ের দোকানদার মালিক ওলেগ বলেন, 14 মে নির্বাচনের আগে আমি খুব আশাবাদী ছিলাম যে অবশেষে আমরা এরদোগানের কবল থেকে মুক্ত হতে যাচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছে তাকে হটানো সম্ভব নয়। 34 বছর বয়সী ওই নারী তার পুরো নাম প্রকাশে রাজি হননি। প্রত্যেকে লড়াই করতে করতে ক্লান্ত, এমন মন্তব্য করে ওলকে বলেন, আবার পূর্ণ উদ্যমে ভোট দেওয়া কঠিন, কেননা সবকিছু দেখে মনে হচ্ছে সব নির্ধারিত হয়ে গেছে। তবে আমি অবশ্যই ভোট কেন্দ্রে যাব, কারণ এটা আমার দায়িত্ব।
বিরোধীদের মনোবল ভেঙে পড়া অপ্রত্যাশিত নয় বলে মনে করেন ইস্তাম্বুলের সাবানসি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক বার্ক এশেন। তার কথায়, চলমান আর্থিক সংকট ও ভূমিকম্পের পরও সরকারের অবহেলার সত্ত্বেও এরদোগান 50% সমর্থন নিয়ে আছেন। এখনও এরদোগানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, এটা সত্যই বিরোধী ভোটারদের জন্য হতাশাজনক। অধ্যাপক এশেন আরও বলেন, শুধু তাই নয়, বিরোধী নেতারাও জনমত জরিপ পরিচালনা প্রতিষ্ঠানগুলোর বিরোধী ভোটারদের মধ্যে অতিরিক্ত মাত্রায় প্রত্যাশা সৃষ্টি করেছিল। এদিকে এরদোগানের সমর্থকরা আত্মবিশ্বাসী, তাদের নেতার হাতেই থাকছে দেশের আগামী 5 বছরের শাসনভার। আগামী সোমবার ভোটের ফলাফল তাদের পক্ষেই আসবে। ওসমানীয়দের ইস্তাম্বুল জয়ের বার্ষিকী আগামী সোমবার উল্লেখ করে 22 বছর বয়সী ইস্তাম্বুলের শিক্ষার্থী ওসমান চাকির বলেন, আমার বিশ্বাস 1453 এর বার্ষিকীতে আমরা দেখতে পাব তিনি আরেক মেয়াদে ক্ষমতায় থাকছেন। রোববার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল